নমস্কার, আমি রিনা, আপনাদের প্রিয় মুখ এবং এই চ্যানেলের নিয়মিত শ্রোতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ গল্প, যা আমাদেরই একজন ফলোয়ার, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। এই গল্পটা হয়তো তার জীবনের অথবা তার খুব পরিচিত কারোর, যার সম্পর্ক সমাজের চোখে অনামানবিক, নিষিদ্ধ, কিন্তু আবেগের দিক থেকে তীব্র আর গভীর। বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে কোনো নতুন গল্প মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমার ইমো নম্বর পেতে চান, তাদের জন্য একটা ছোট্ট চমক আছে। গল্পটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন, কারণ গল্পের ঠিক কোন অংশে আমি আমার ইমো নম্বরটি দেব সেটা শুধু গল্প শুনলেই জানতে পারবেন। তাই পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন আর আমার সাথে কানেক্টেড থাকুন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের গল্পে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই ছিল সাগরদের বাড়ি। সাগর আমার ছোটবেলার বন্ধু, এক পাড়ার। ওর বাবা কর্মসূত্রে বেশিরভাগ সময় ঢাকার বাইরে থাকতেন। সপ্তাহে 2 দিন বা 3 দিন, কোনো কোনো মাসে হয়তো একবারই তিনি ফিরতেন। তাই সাগর আর তার মা মৌসুমী ভাবিকেই আমি বেশি দেখতাম। মৌসুমী ভাবি নামটা শুনলেই আমার মনে হতো, আহা, কি মিষ্টি একটা নাম, ঠিক যেন বসন্তের এক তাজা বাতাসের ঝলক। কিন্তু তার জীবনটা মোটেই বসন্তের মতো ছিল না, বরং আমার কাছে মনে হতো শরতের ধূসর মেঘে ঢাকা আকাশ। তখন আমি সবেমাত্র কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পা রেখেছি। বয়স তখন আমার 19 কি 20, রক্ত গরম, শরীর ভরা তারুণ্যের উন্মাদনা। ছোটবেলা থেকেই মৌসুমী ভাবিকে দেখতাম। তার রূপ তখনও ঝকমকে, বয়স খুব বেশি নয়, 35-এর আশেপাশে। কিন্তু এই বয়সেই তার চোখে মুখে একটা চাপা বিষণ্ণতা, একাকিত্বের এক গভীর ছায়া লেগে থাকত। তার স্বামী বেশিরভাগ সময় বাইরে থাকার কারণে ভাবিকেই সংসারের সব কিছু একা হাতে সামলাতে হতো। সাগর তখনও স্কুলের গণ্ডি পেরোয়নি, হয়তো ক্লাস 9-এ পড়ত। তাই ভাবি একা একা অনেক কাজ সামলাতে গিয়ে হিমশিম খেতেন। আমার নিজের বাবা মাও খুব ব্যস্ত মানুষ ছিলেন। বাবা সরকারি চাকরি করতেন আর মা একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতেন। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বাড়িতে একাই থাকতাম। সাগরের সাথে খেলাধুলা করতে, গল্প করতে প্রায়ই ওদের বাড়িতে চলে যেতাম। আর সেখানেই মৌসুমী ভাবির সাথে আমার নৈমিত্তিক দেখা হতো, কথা হতো। কিন্তু সেই সব কথাবার্তার মধ্যে কোনোদিন কোনো বিশেষত্ব ছিল না, আর থাকার কথাও নয়। তিনি ছিলেন আমার বন্ধুর মা, আমার কাছে এক মাতৃস্থানীয়া, হয়তো বড় বোনের মতো। একদিন দুপুরবেলা আমার মা স্কুল থেকে ফিরে এসে দেখেন আমি দুপুরে খাইনি। তিনি খুব ব্যস্ত থাকায় রান্না করার সুযোগ পাননি। সাগর তখন আমার পাশে দাঁড়িয়ে খেলা করছিল। আমার মা সাগরকে বললেন, সাগর, তোমার ভাবিকা বলো তো, আজ আমি একটু ব্যস্ত, আকাশকে দুপুরে খেতে দিতে পারো? সাগর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার মাকে ডেকে আনল। মৌসুমী ভাবি আমার মায়ের সাথে কথা বললেন। ভাবি, আপনি চিন্তা করবেন না, আকাশ আমার ছেলের মতো, ও আমার বাড়িতেই খাবে। সেই দিন থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। প্রায়ই আমি দুপুরে মৌসুমী ভাবির বাড়িতে খেতে যেতাম। তিনি নিজ হাতে যত্ন করে খাওয়াতেন, ঠিক যেন মা তার সন্তানকে খাওয়ায়। আমি খেতে বসে দেখতাম তার চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা, এক গভীর মমত্ববোধ। তার হাতের রান্না অসাধারণ ছিল। আমি প্রশংসা করলে তিনি মৃদু হাসতেন, আর সেই হাসি আমার মনে এক অজানা ভালো লাগার সৃষ্টি করত। একদিন দুপুরবেলা সাগর স্কুলে ছিল। আমি একা ভাবির বাড়িতে খেতে গেলাম। ঘরে ঢুকতেই দেখি ভাবি একা বসে পুরনো দিনের হিন্দি গান শুনছেন। তিনি একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছিলেন। চুলগুলো অগোছালোভাবে বাঁধা, কপালের ওপর কিছু চুল এসে পড়েছে। সেই মুহূর্তে তাকে দেখে আমার মনে হলো তিনি যেন এক অন্য মানুষ। তার বিষণ্ণ চোখে এক গভীর শূন্যতা, যা আমি আগে কখনো খেয়াল করিনি। আমি তাকে ডাকলাম, ভাবি। তিনি চমকে উঠলেন, আকাশ, কখন এলে? আমি তো একদম টের পাইনি। আমি হাসলাম, এই তো কিছুক্ষণ আগে। সাগর কোথায়? ও তো স্কুলে, আজ ওর বিশেষ ক্লাস আছে, ফিরতে দেরি হবে, ভাবি বললেন। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি সোফায় বসে রইলাম। ঘরের ভেতর তখনও হালকা সুর বাজছিল। আমি চুপচাপ বসে ভাবছিলাম, মৌসুমী ভাবি কি খুব একাকী? তার স্বামী বেশিরভাগ সময় বাইরে থাকেন, সাগরও এখন
বড় হচ্ছে, নিজের বন্ধুদের সাথে বেশি সময় কাটায়। এই বড় বাড়িতে হয়তো তিনি একা একা সময় কাটান। খাবার পরিবেশন করার সময় মৌসুমী ভাবি আমার পাশে এসে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আকাশ, তোমার কি আজ মন খারাপ? কেমন যেন লাগছে তোমাকে? আমি মৃদু হাসলাম। না ভাবি, আমার মন খারাপ নেই। আপনার চোখে কি কোনো কষ্ট দেখছিলাম তাই ভাবছিলাম। তিনি কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। তার চোখে তখন এক গভীর নীরবতা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে এই জীবনটা তো এমনই, হাসি মুখে থাকা যায় না, কিছু কিছু কষ্ট ভেতরেই লুকিয়ে রাখতে হয়। তার কথায় আমার মনটা কেমন যেন করে উঠল। আমি তার দিকে সহানুভূতি নিয়ে তাকালাম। আমার ভেতরের এক অদ্ভুত অনুভূতি আমাকে তার আরও কাছাকাছি টানতে চাইল। আমি বললাম, ভাবি, যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, আমি আপনার ছেলের মতো। তিনি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। তার স্পর্শে আমার শরীর জুড়ে এক অচেনা শিহরণ খেলে গেল। মনে হল যেন বিদ্যুৎ খেলে গেল। এই অনুভূতিটা নতুন ছিল আর অন্যরকম ছিল। আমি আগে কখনো তার স্পর্শে এমন অনুভূতি পাইনি। সেদিন দুপুরে আমরা অনেক গল্প করলাম। তিনি তার জীবনের ছোট ছোট দুঃখ, ছোট ছোট স্বপ্নগুলো আমার সাথে শেয়ার করলেন। তার স্বামী কিভাবে তার সাথে খুব বেশি সময় কাটাতে পারেন না, কিভাবে তিনি একাকী অনুভব করেন, এই সব কথাগুলো আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তার কথায় এক ধরনের সারল্য ছিল যা আমার মনকে ছুঁয়ে যাচ্ছিল। আমার মনে হতে লাগল এই মানুষটি যেন আমার কাছে ক্রমশ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। দিনের পর দিন মৌসুমী ভাবির সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে লাগল। আমি প্রতিদিন একবার হলেও তার কাছে যেতাম। সাগর বাড়িতে থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসত না। তিনি আমার জন্য চা বানিয়ে রাখতেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। কখনো তিনি আমাকে তার ঘরের ছোট ছোট কাজে সাহায্য করতে বলতেন, যেমন একটা বাল্ব লাগানো বা একটা ভারী আসবাবপত্র সরাতে সাহায্য করা। একদিন বিকেলে বৃষ্টি শুরু হয়েছিল খুব জোরে। সাগর তার বন্ধুদের সাথে বাইরে ছিল, ফিরতে দেরি হবে। আমি তখন ভাবির ঘরে বসে টিভি দেখছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। ভাবি মোমবাতি খুঁজতে গেলেন। আমি চুপচাপ সোফায় বসে রইলাম। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে আমাদের নীরবতা। মোমবাতি হাতে নিয়ে যখন ভাবি ঘরে এলেন, তার শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল, যা দেখে আমার বুকটা ধুকফুক করে উঠল। মোমবাতির টিমটিমে আলোয় তার মুখটা খুব মায়াবী লাগছিল। তার ভেতরের লুকানো রূপটা যেন সেই আলোয় আরও স্পষ্ট হয়ে উঠছিল। তার কানের পাশে কিছু ভেজা চুল এসে লেগেছিল, যা তাকে আরও মোহময়ী করে তুলেছিল। তিনি মোমবাতিটা টেবিলে রাখলেন, তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আকাশ, ভয় পাওনি তো? আমি তার দিকে তাকিয়েছিলাম। তার চোখের গভীরতা যেন আমাকে এক অচেনা জগতে টেনে নিয়ে যাচ্ছিল। আমার গলা শুকিয়ে এলো। না ভাবি, ভয় পাবো কেন, আপনি আছেন তো। তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি আমার পাশে এসে বসলেন, সোফায়। আমাদের দুজনের মাঝে খুব সামান্য দূরত্ব ছিল। তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি একটা ঘ্রাণ আমার নাকে এসে লাগল, যা আমাকে আরও বেশি উন্মত্ত করে তুলল। মনে হলো এই ঘ্রাণ যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যেতে চাইছে, যেখানে শুধু আমি আর তিনি। সেই মুহূর্তে আমার শরীরের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলাম। আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি আমি তার হাতটা ধরে ফেলি তাহলে কেমন হয়, কিন্তু সাহস হচ্ছিল না। তিনি আমার বন্ধুর মা, আমি তাকে মায়ের মতো শ্রদ্ধা করি। কিন্তু কেন জানি আমার এই শ্রদ্ধাটা ক্রমশ অন্য একদিকে মোড় নিচ্ছিল। ভাবি হঠাৎ করেই বলতে শুরু করলেন, জানিস আকাশ, কখনো কখনো মনে হয় আমার জীবনটা যেন একটা অন্ধকার কুঠুরি। আলো ঝলমলে বাইরের জগৎটা থেকে আমি যেন অনেক দূরে। আমার স্বামী থাকেন না, সাগরও নিজের মতো থাকে, আমি একদম একা। তার কথায় এক গভীর বেদনা ছিল। আমার মনটা ব্যথায় ভরে উঠল। আমার মনে হলো এই মুহূর্তে এই মানুষটার পাশে থাকাটা আমার ভীষণ প্রয়োজন। আমার নিজের অজান্তেই আমার হাতটা তার দিকে এগিয়ে গেল। আমি তার নরম হাতটা আলতো করে আমার হাতের মধ্যে তুলে নিলাম। তার হাতটা ছিল খুব নরম, উষ্ণ।
আমার হাতের স্পর্শে তিনি কেঁপে উঠলেন সামান্য। তারপর আমার দিকে তাকিয়ে তার চোখে এক গভীর বিস্ময় আর এক অজানা অনুভূতি খেলা করে গেল। তার দৃষ্টিতে আমি যেন এক অন্য মৌসুমী ভাবিকে দেখতে পেলাম। এক মুহূর্তের জন্য মনে হল এই বন্ধন যেন শুধু শরীরের নয়, এক আত্মিক টান যা সমাজের সব বেড়া ভেঙে দিতে চাইছে। আমি তার হাতটা ধরে বললাম, আপনি একা নন ভাবি, আমি তো আছি আপনার পাশে। আমার কথায় তার চোখ ছলছল করে উঠল। তিনি তার অন্য হাত দিয়ে আমার হাতটা আরও শক্ত করে ধরলেন। তারপর আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে এলেন। আমাদের নিঃশ্বাস প্রায় মিশে যাচ্ছিল। মোমবাতির হালকা আলোয় তার মুখটা আরও স্পষ্ট হয়ে উঠল। তার ঠোঁট দুটো বিবে কাঁপছিল। আমার সমস্ত শরীর যেন তখন এক তীব্র নেশায় আচ্ছন্ন। মনে হল এই মুহূর্তে যদি আমি তাকে কাছে টেনে না নেই তাহলে আমার দম বন্ধ হয়ে যাবে। নিজের ওপর থেকে আমার সমস্ত নিয়ন্ত্রণ যেন আলগা হয়ে যাচ্ছিল। এক অপ্রতিরোধ্য আকর্ষণ আমাকে তার দিকে টানছিল। আমি ধীরে ধীরে আমার অন্য হাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরলাম, তাকে আরও কাছে টেনে নিলাম। তার শরীরের উষ্ণতা আমার শরীরকে ছুঁয়ে যেতেই এক তীব্র শিহরণ খেলে গেল। তিনি প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেই বাধা ছিল খুব দুর্বল। তারপর তিনিও ধীরে ধীরে আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার ঠোঁট যখন আমার ঠোঁটের খুব কাছাকাছি এলো, মনে হলো যেন এক উষ্ণ শিখা আমার সর্বস্ত্র গ্রাস করে নিচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ঠোঁট তার ঠোঁটকে ছুঁয়ে দিল। সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো তীব্র। এক চাপা উষ্ণতা আমাদের দুজনের ভেতরের সমস্ত আকাঙ্ক্ষাকে যেন এক মুহূর্তে জাগিয়ে তুলল। আমার ইমো নম্বরটা হল 01867456789। এখন আবার গল্পের গভীরে ডুব দেওয়া যাক। সেই চুম্বনে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু গভীর আবেগ আর এক তীব্র আকাঙ্ক্ষা। তিনি প্রথমে একটু ইতস্তত করলেও ধীরে ধীরে তিনিও সেই চুম্বনে সাড়া দিলেন। তার নরম ঠোঁট আমার ঠোঁটে মিশে যেতেই আমার ভেতরের এক চাপা আগুন যেন মুক্তি পেল। আমি আরও গভীরে ডুব দিতে চাইলাম, আরও কাছে পেতে চাইলাম তাকে। আমার হাত দুটো তখন তার কোমরের চারপাশে আরও শক্ত হয়ে উঠল। আমি তাকে আমার শরীরের সাথে আরও দৃঢ়ভাবে চেপে ধরলাম। তার নরম শরীর আমার শরীরের সাথে মিশে যেতেই আমার শিরায় শিরায় এক তীব্র স্রোত বইতে শুরু করল। তার বুক আমার বুকে লেগেছিল, আর আমি সেই স্পর্শে যেন সব কিছু ভুলে যেতে চাইছিলাম। তার শরীর থেকে আসা ফুলের মতো মিষ্টি গন্ধ আমার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলল। আমরা কিছুক্ষণ সেই গভীর চুম্বনে মগ্ন রইলাম। বাইরের বৃষ্টির শব্দ আর ভেতরের আমাদের থুকপুকানির শব্দ ছাড়া যেন আর কোনো শব্দ ছিল না। সময় যেন থমকে গিয়েছিল। এই মুহূর্তে সমাজের কোনো বিধিনিষেধ, কোনো নৈতিকতার বাঁধন যেন আমাদের মনে ছিল না। ছিল শুধু আমাদের দুজনের তীব্র আকাঙ্ক্ষা আর এক নিষিদ্ধ সম্পর্কের শুরু। যখন আমরা একে অপর থেকে দূরে সরলাম, তখন দুজনেরই শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল। তার চোখ দুটো তখন অর্ধনিমিলিত, মুখে এক অদ্ভুত ঘোর। আমার অবস্থাও একই রকম ছিল। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, কোনো কথা বলতে পারছিলাম না। এই নীরবতা ছিল হাজারো কথার চেয়েও বেশি গভীর, বেশি অর্থবহ। তারপর মৌসুমী ভাবি আস্তে আস্তে আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন। তিনি সোফার এক কোণে সরে বসলেন। তার মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছিল। তিনি মাটিতে তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। আমি বুঝতে পারছিলাম তার ভেতরেও এক তীব্র আলোড়ন চলছে। তিনি আমার দিকে তাকাতে পারছিলেন না। আমিও চুপ করে বসে রইলাম। আমার মনে তখন মিশ্র অনুভূতি, একদিকে তীব্র আনন্দ আর আকাঙ্ক্ষা, অন্যদিকে এক গভীর অপরাধবোধ। এটা কি করলাম আমি? তিনি আমার বন্ধুর মা, আমি তাকে এই রকমভাবে স্পর্শ করলাম, চুম্বন করলাম। আমার মনটা তীব্র অপরাধবোধে ভুগতে লাগল।
বিদ্যুৎ ফিরে এলো, ঘরটা আলো ঝলমলে হয়ে উঠল। সেই আলোয় আমাদের দুজনের ভেতরের চাপা উত্তেজনা আর অপরাধবোধ যেন আরও স্পষ্ট হয়ে উঠল। তিনি উঠে দাঁড়ালেন, আমি চা করে নিয়ে আসছি। তার গলার স্বরে এক ধরনের কাঁপুনি ছিল। আমি মাথা নাড়লাম, কোনো কথা বলতে পারলাম না। তিনি রান্নাঘরে চলে গেলেন। আমি সোফায় বসে রইলাম, আমার মনটা তখনও দ্বিধা আর অনুশোচনায় ডুবেছিল। এই সম্পর্কটা কি হবে? এর কোনো সামাজিক স্বীকৃতি নেই, কোনো সামাজিক মর্যাদা নেই। এটা এক সম্পূর্ণ নিষিদ্ধ সম্পর্ক। চা নিয়ে ফিরে এসে ভাবি আমার সামনে কাপ রাখলেন। আমাদের দুজনের মধ্যে তখন এক নীরবতা, যা খুব অস্বস্তিকর ছিল। তিনি আমার দিকে একবারের জন্য তাকালেন না। আমি বুঝতে পারছিলাম তিনি হয়তো নিজেকে দোষারোপ করছেন, আর আমাকেও। আমি চুপ করে চা পান করলাম, তারপর উঠে দাঁড়ালাম। ভাবি, আমি তাহলে এখন আসি? তিনি আমার দিকে তাকালেন, তার চোখে তখনও এক গভীর বিষণ্ণতা আর এক অপরাধবোধের ছায়া। তিনি মৃদুস্বরে বললেন, ঠিক আছে। আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু আমার মনটা তখনও শান্ত হয়নি। সারা রাত আমার চোখে ঘুম ছিল না। মৌসুমী ভাবির সেই নরম ঠোঁট, তার শরীরের উষ্ণতা, তার ঘ্রাণ, সবকিছু আমার মনে বারবার ফিরে আসছিল। আমি জানতাম এই সম্পর্কটা ভুল, কিন্তু আমার মন যেন সেই ভুলের দিকেই আরও বেশি করে টানছিল। পরের দিন সকালে আমি আর ভাবির বাড়ির দিকে যেতে সাহস পেলাম না। আমার ভেতরে এক তীব্র অস্বস্তি কাজ করছিল। ভাবছিলাম কি করে আমি তার মুখোমুখি হব, তিনি কি ভাববেন আমাকে নিয়ে, আমি কি তার বিশ্বাস ভেঙে দিলাম? কিন্তু দুপুরের দিকে সাগর এলো আমাদের বাড়িতে। আকাশ, চল, মা তোমাকে ডাকছে দুপুরের খাবার খেতে। সাগরের কথায় আমার বুকটা কেঁপে উঠল। ভাবি কি সব ভুলে গিয়েছেন, নাকি এটা তার নীরব বার্তা? আমি কোনো মতে নিজেকে সামলে সাগরের সাথে ওদের বাড়ির দিকে রওনা দিলাম। আমার পা কাঁপছিল, বুক ধুকপুক করছিল। ঘরে ঢুকতেই দেখি ভাবি রান্নাঘরে কাজ করছেন। তার পিঠ আমার দিকে ঘোরানো ছিল। আমি ভয়ে ভয়ে সাগরের সাথে ড্রয়িং রুমে বসলাম। সাগর তার স্কুলে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনর্গল কথা বলছিল। আমি শুধু মাথা নেড়ে যাচ্ছিলাম, আমার মনটা ছিল ভাবির দিকে। একটু পরেই ভাবি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তিনি স্বাভাবিকভাবেই আমার দিকে তাকালেন, কিন্তু তার চোখে এক ধরনের গভীরতা ছিল, যা আমি ছাড়া আর কেউ হয়তো খেয়াল করবে না। তিনি হাসলেন, আকাশ, এসো খেতে বসো। আমরা খেতে বসলাম। ভাবি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছিলেন, যেন আগের দিন রাতে কিছুই ঘটেনি। কিন্তু তার চোখের কোণে এক ধরনের চাপা উত্তেজনা আমি ঠিকই লক্ষ্য করতে পারছিলাম। তিনি খাবার পরিবেশন করছিলেন, আর আমি তার দিকে তাকাতে পারছিলাম না। আমার হাত কাঁপছিল। খাওয়ার শেষে সাগর আবার তার বন্ধুদের সাথে খেলার জন্য চলে গেল। আমি আর ভাবি একা বসে রইলাম। তিনি আমার দিকে তাকালেন, তার চোখ দুটোতে তখন এক ধরনের নীরব প্রশ্ন। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তিনি আস্তে করে বললেন, কালকে যা ঘটল। আমি তাড়াতাড়ি বললাম, আমি দুঃখিত ভাবি, আমি একদমই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি, এটা আমার ভুল ছিল। তিনি আমার কথায় বাধা দিলেন, চুপ করো আকাশ, এটা শুধু তোমার ভুল ছিল না, আমি নিজেও চেয়েছিলাম। আমার ভেতরের একাকিত্ব, আমার চাপা আকাঙ্ক্ষা সব আমাকে তোমার দিকে ঠেলে দিয়েছে। তার কথায় আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার চোখে তখন এক গভীর আবেগ। তিনি উঠে দাঁড়ালেন, আমার দিকে এগিয়ে এলেন, তার হাতটা আমার কাঁধে রাখলেন। আমি জানি এটা ভুল, সমাজের চোখে এটা পাপ, কিন্তু আমার মন মানতে চাইছে না। তার হাতের স্পর্শে আবার সেই তীব্র শিহরণ খেলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তিনি ধীরে ধীরে আমার আরও কাছে চলে এলেন। আমাদের নিঃশ্বাস আবার মিশে যেতে চাইছিল। তার চোখে তখন এক গভীর আত্মসমর্পণ। তিনি আমার ঠোঁটের দিকে তাকালেন, তারপর আমার চোখে। তার ভেতরের চাপা ইচ্ছেটা তখন তার চোখে স্পষ্ট। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি উঠে দাঁড়িয়ে তার হাত দুটো ধরলাম। ভাবি। আমার কথা শেষ হবার আগেই তিনি আমাকে কাছে টেনে নিলেন। তার নরম শরীর আবার আমার শরীরের সাথে মিশে গেল। এইবার আর কোনো বাধা ছিল না, কোনো ইতস্তত ভাব ছিল না। ছিল শুধু দুজনের তীব্র আকাঙ্ক্ষা আর এক অজানা সম্পর্কের শুরু।
তার ঠোঁট আবার আমার ঠোঁটে মিশে গেল, আর সেই চুম্বন ছিল আরও গভীর, আরও উন্মত্ত। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কটা ভুল, এর কোনো সামাজিক ভিত্তি নেই, কোনো মর্যাদা নেই। কিন্তু আমাদের মন, আমাদের শরীর যেন সমাজের সব নিয়মকানুন ভেঙে দিতে চাইছিল। আমাদের ভেতরের চাপা আকাঙ্ক্ষা, একাকিত্ব আর অপ্রতিরোধ্য আকর্ষণ আমাদের দুজনকে এক নিষিদ্ধ পথের দিকে ঠেলে দিচ্ছিল। দিনের পর দিন আমাদের এই গোপন সম্পর্ক আরও গভীর হতে লাগল। সাগর স্কুলে গেলে বা তার বাবা ঢাকার বাইরে থাকলে আমরা দুজনেই সুযোগ পেলেই কাছাকাছি আসতাম। আমাদের দেখা করার সময়গুলো ছিল এক গোপন উৎসবের মতো। তিনি তখন আর শুধু আমার বন্ধুর মা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন আমার প্রেমিকা, আমার আকাঙ্ক্ষার নারী। তার হাসি, তার কথা, তার চোখের চাহনি সব কিছুতেই আমি এক অন্য মৌসুমীকে খুঁজে পেতাম। আমি তার বাড়িতে যেতাম কোনো অজুহাত তৈরি করে। কখনো বলতাম সাগরের নোটস নিতে এসেছি, কখনো বলতাম ভাবির কোনো কাজে সাহায্য করতে এসেছি। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল একে অপরের কাছাকাছি আসা। যখন সাগর বা তার স্বামী বাড়িতে থাকতেন না, তখন সেই বাড়িটা যেন আমাদের গোপন অভয়ারণ্য হয়ে উঠত। একদিন বিকেলে সাগর তার স্পোর্টস প্র্যাকটিসের জন্য বাইরে ছিল। ভাবির স্বামীও তখন ঢাকার বাইরে। আমি ভাবির বাড়িতে গিয়ে দেখি তিনি বারান্দায় বসে বই পড়ছেন। তিনি একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিলেন, চুলগুলো ছেড়ে দেওয়া ছিল। বাতাসের সাথে তার চুলগুলো উড়ছিল, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আকাশ, এসো, অনেকক্ষণ ধরে ভাবছিলাম তুমি কখন আসবে। তার কথায় আমার মনটা ভরে গেল। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি ডাকলে কি আর না এসে পারি? আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। চারিপাশে হালকা বাতাস বইছিল, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল। এই নীরবতা ছিল এক গভীর সম্পর্কের নীরবতা। তিনি আমার হাতটা ধরলেন আলতো করে। তার হাতের উষ্ণতা আমার মনকে শান্ত করে দিল, কিন্তু শরীরকে আরও বেশি উত্তেজিত করে তুলল। তিনি বললেন, আকাশ, আমার খুব ভয় করে। আমি তার দিকে তাকালাম। কিসের ভয় ভাবি? যদি কেউ জেনে যায়? তার চোখে তখন এক গভীর উদ্বেগ। আমাদের এই সম্পর্ক, এটা তো সমাজের চোখে খুব খারাপ। আমি তার হাতটা আরও শক্ত করে ধরলাম। জেনে যাবে না ভাবি, আমরা খুব সাবধানে থাকব। তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে তখনও এক অজানা ভয়, কিন্তু সেই ভয়ের মধ্যেও আমি তার চোখের গভীরে এক ধরনের আনন্দ দেখতে পাচ্ছিলাম। হয়তো এই নিষিদ্ধ সম্পর্ক তাকে এক নতুন জীবনের স্বাদ দিচ্ছিল, যা তিনি আগে কখনো পাননি। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কটা বিপজ্জনক, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি, আর তখন সমাজের কাছে আমাদের কোনো মুখ থাকবে না, বিশেষ করে ভাবির জন্য, তার সম্মান, তার সংসারের জন্য। কিন্তু এই ঝুঁকি নেওয়ার পরও আমরা একে অপরকে ছাড়তে পারছিলাম না। আমাদের আবেগ, আমাদের শরীরের টান এতটাই প্রবল ছিল যে আমরা সমাজের সব বাঁধন উপেক্ষা করে যেতে প্রস্তুত ছিলাম। সেদিন সন্ধ্যা নামছিল, বারান্দায় হালকা অন্ধকার নেমে আসছিল। ভাবি আমার আরও কাছে সরে এলেন। তার শরীরের উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। তিনি আমার মাথায় হাত রাখলেন, আলতো করে আমার চুলগুলো ছুঁয়ে দিলেন। তার হাতের স্পর্শে আমার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তিনি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আকাশ, তুমি যেন আমাকে ছেড়ে যেও না। তার কথায় এক গভীর আকুতি ছিল। আমি তার মুখটা আমার দুই হাতের মধ্যে তুলে নিলাম। তার নরম উষ্ণ ত্বকের স্পর্শে আমার শরীরে এক অন্যরকম অনুভূতি হল। আমি তার কপালে একটা আলতো চুমু খেলাম। আমি আপনাকে ছেড়ে যাব না ভাবি, কখনো না। তিনি আমার বুকে মাথা রাখলেন। তার নরম চুলগুলো আমার গালে এসে লাগল। আমি তার পিঠে হাত বুলাতে লাগলাম। তার শাড়ির ওপর দিয়ে তার মসৃণ পিঠের স্পর্শ আমার মনকে আরও বেশি উন্মত্ত করে তুলল। আমার হাতের স্পর্শে তিনি কেঁপে উঠলেন সামান্য। আমরা কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, সময় যেন তখন থমকে গিয়েছিল। এই মুহূর্তে শুধু আমরা দুজন ছিলাম, আর আমাদের গোপন ভালোবাসা। বাইরের জগৎ, সমাজের চোখ, সব কিছু থেকে আমরা অনেক দূরে, আমাদের এই নিজস্ব একাকী জগতে। এই সম্পর্কটা হয়তো পাপ ছিল,
কিন্তু আমাদের কাছে ছিল এক অদ্ভুত শান্তি আর তৃপ্তির উৎস। রাতে যখন আমি বাড়ি ফিরলাম, আমার মনটা তখনও শান্ত ছিল না। ভাবির শরীরের বন্ধ, তার স্পর্শ, তার চোখের আকুতি সব কিছু আমার মনে বারবার ফিরে আসছিল। আমি জানতাম আমি একটা ভুল পথে হাঁটছি, কিন্তু সেই পথটা তখন আমার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল। আমি এই সম্পর্কের টান থেকে নিজেকে বের করে আনতে পারছিলাম না। সাগরের বাবা হঠাৎ করে একদিন বাড়িতে ফিরে এলেন। তার আসার কথা ছিল না। আমি তখন ভাবির বাড়িতেই ছিলাম, সাগরের সাথে গল্প করছিলাম। হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনে আমরা সবাই চমকে উঠলাম। ভাবির স্বামী দরজার দিকে দাঁড়িয়েছিলেন, তার মুখে এক বিরক্তির ছাপ। আমরা সবাই উঠে দাঁড়ালাম। ভাবি তাড়াতাড়ি করে ঘোমটা টেনে নিলেন। সাগরের বাবা একবার আমার দিকে তাকালেন, তারপর ভাবির দিকে। তার চোখে তখন এক ধরনের প্রশ্ন ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। তিনি কিছু বললেন না, শুধু ভেতরে চলে গেলেন। ভাবি তার পিছু পিছু গেলেন। আমি সাগরের সাথে চুপচাপ বসে রইলাম। আমার বুকটা তখন ধুকভুক করছিল। এই প্রথমবার আমি তার স্বামীর মুখোমুখি হলাম আমাদের এই গোপন সম্পর্কের পর। আমার মনে এক তীব্র ভয় কাজ করছিল। কয়েকদিন ধরে ভাবির স্বামী বাড়িতে ছিলেন। এই কটা দিন আমাদের দুজনের জন্য ছিল নরকের মতো। আমরা একে অপরের সাথে ঠিকভাবে কথা বলতে পারছিলাম না, এমনকি একে অপরের দিকে তাকাতেও পারছিলাম না। তার স্বামী যতক্ষণ বাড়িতে থাকতেন, আমি তার বাড়ির দিকে যাওয়ার সাহস পেতাম না। আমার মনে হচ্ছিল এই বুঝি তিনি সব জেনে যাবেন। আমার মনে এক তীব্র অপরাধবোধ কাজ করছিল। আমি ভাবির জন্য চিন্তা করছিলাম, যদি তিনি সব জেনে যান তাহলে ভাবির কি হবে। তার সংসার, তার সম্মান সব কিছু ভেঙে যাবে। একদিন বিকেলে আমি আমাদের বাড়ির বারান্দায় বসেছিলাম। হঠাৎ দেখি ভাবি আমাদের বাড়ির দিকে আসছেন। তার মুখে এক ধরনের চাপা উদ্বেগ আর উদ্বেগ। তিনি আমাদের বাড়িতে এসে মাকে ডাকলেন। মা তখন বাড়িতে ছিলেন না। তিনি আমাকে দেখে একটু ইতস্তত করলেন, তারপর আমার কাছে এসে বসলেন। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি ফিসফিস করে বললেন, আকাশ, আমার স্বামী কালকে চলে যাচ্ছে, সে 2 দিনের জন্য ফিরবে। তার কথায় আমার মনটা কিছুটা শান্তি পেল, কিন্তু তার চোখে তখনও এক গভীর উদ্বেগ। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আকাশ, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে যেন সে সব কিছু সন্দেহ করছে। আমি তার হাতটা ধরলাম। চিন্তা করবেন না ভাবি, আমি আছি তো। তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে তখন এক গভীর নির্ভরতা। তিনি উঠে দাঁড়ালেন। আমি তাহলে এখন আসি। আমি তার পিছু পিছু গেলাম। তিনি বাড়ির দিকে চলে যাচ্ছিলেন, আর আমি তার গমনপথের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে তখন মিশ্র অনুভূতি, একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র আকাঙ্ক্ষা। আমি জানতাম এই সম্পর্কটা হয়তো আমাদের জন্য ধ্বংস ডেকে আনবে, কিন্তু আমি সেই ধ্বংসের দিকেই এগিয়ে যেতে প্রস্তুত ছিলাম। পরের দিন সকালে সাগরের বাবা চলে গেলেন। আমি তখন ভাবির বাড়ির দিকে যেতে সাহস পেলাম না। অপেক্ষা করছিলাম ভাবির কোনো সংকেতের জন্য। দুপুরের দিকে সাগর এলো আমার বাড়িতে। আকাশ, চল, মা তোমাকে ডাকছে। আমি সাগরের সাথে ওদের বাড়িতে গেলাম। ঘরে ঢুকতেই দেখি ভাবি একা বসে আছেন। তার মুখে এক ধরনের বিষণ্ণতা। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু এক চাপা কষ্ট। সাগর খেলাধুলা করতে চলে গেল। আমরা দুজন একা বসে রইলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আকাশ, আমার খুব একা লাগছে। আমি তার কাছে গিয়ে বসলাম। তার হাতটা আমার হাতের মধ্যে তুলে নিলাম। তার হাতটা ছিল ঠান্ডা, যেন এক গভীর ভয় তাকে আচ্ছন্ন করে রেখেছিল। আমি তার হাতটা ধরে উষ্ণতা দেওয়ার চেষ্টা করলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আকাশ, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কি করব? তার কথায় এক গভীর আকুতি ছিল। আমি তার মুখটা আমার 2 হাতের মধ্যে তুলে নিলাম। তার চোখ দুটোতে তখন এক গভীর বেদনা। আমি তার কপালে চুমু খেলাম, তারপর তার নরম গালে। আমি আপনাকে ছেড়ে যাব না ভাবি, আমি আপনার পাশেই থাকব। তিনি আমার বুকে মাথা রাখলেন। তার নরম চুলগুলো আমার গালে এসে লাগল। আমি তার পিঠে হাত বুলাতে লাগলাম। তার শাড়ির ওপর দিয়ে তার মসৃণ পিঠের স্পর্শ আমার মনকে আরও বেশি উন্মত্ত করে তুলল। আমার হাতের স্পর্শে তিনি কেঁপে উঠলেন সামান্য। আমরা কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, সময় যেন তখন থমকে গিয়েছিল।
এই মুহূর্তে শুধু আমরা দুজন ছিলাম আর আমাদের গোপন ভালোবাসা। বাইরের জগৎ, সমাজের চোখ সব কিছু থেকে আমরা অনেক দূরে, আমাদের এই নিজস্ব একাকী জগতে। এই সম্পর্কটা হয়তো পাপ ছিল, কিন্তু আমাদের কাছে ছিল এক অদ্ভুত শান্তি আর তৃপ্তির উৎস। সেই দিনটি ছিল এক নতুন গল্পের সূচনা। প্রতিটি দিনই আমাদের কাছে এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত। কিভাবে আমরা আমাদের এই গোপন সম্পর্ককে সমাজের চোখ থেকে লুকিয়ে রাখব, কিভাবে আমরা একে অপরের কাছাকাছি থাকব যখন সমাজের প্রতিটি নিয়মই আমাদের বিরুদ্ধে। প্রতিটি দিনই আমরা নতুন নতুন অজুহাত তৈরি করতাম একে অপরের কাছাকাছি আসার জন্য। কখনো তিনি আমাকে একটা কিছু কিনতে পাঠাতেন, কখনো আমি তার ছোটখাটো কাজে সাহায্য করার অজুহাতে তার বাড়িতে যেতাম। এই ছোট ছোট অজুহাতগুলোই আমাদের এই নিষিদ্ধ ভালোবাসাকে বাঁচিয়ে রাখত। একদিন দুপুরবেলা সাগর স্কুলে ছিল, ভাবির স্বামীও তখন ঢাকার বাইরে। আমি ভাবির বাড়িতে গেলাম। তিনি রান্নাঘরে কাজ করছিলেন। তার পরনে ছিল একটা সাধারণ সুতির শাড়ি, তার চুলগুলো অগোছালোভাবে বাঁধা। কিন্তু সেই সাধারণ সাজেও তাকে তখন আমার কাছে এক অন্যরকম আকর্ষণীয় মনে হচ্ছিল। আমি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আকাশ, এসেছ? এসো, ভেতরে এসো। আমি ভেতরে গেলাম। তিনি তখন তরকারি কাটছিলেন, তার হাতগুলো খুব দ্রুত চলছিল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি গন্ধ আমার নাকে এসে লাগল, যা আমাকে আরও বেশি উন্মত্ত করে তুলল। আমি আস্তে করে তার পিঠের দিকে হাত বাড়ালাম। তার নরম পিঠের স্পর্শে তিনি কেঁপে উঠলেন সামান্য। তিনি আমার দিকে ঘুরলেন। তার চোখে এক গভীর বিস্ময় আর এক অজানা অনুভূতি খেলা করে গেল। আমি তার কোমরের চারপাশে হাত রাখলাম, তাকে কাছে টেনে নিলাম। তিনি প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু সেই বাধা ছিল খুব দুর্বল। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে এক গভীর আত্মসমর্পণ। আমি তার কপালে চুমু খেলাম, তারপর তার নরম গালে। তিনি চোখ বন্ধ করে নিলেন। তার ভেতরের চাপা আকাঙ্ক্ষা তখন তার চোখে স্পষ্ট। আমি তার ঠোঁটের দিকে তাকিয়েছিলাম, আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল, এই মুহূর্তে যদি আমি তার ঠোঁটকে স্পর্শ না করি তাহলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমার ঠোঁট তার ঠোঁটকে ছুঁয়ে দিল। সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো তীব্র। এক চাপা উষ্ণতা আমাদের দুজনের ভেতরের সমস্ত আকাঙ্ক্ষাকে যেন এক মুহূর্তে জাগিয়ে তুলল। আমরা কিছুক্ষণ সেই গভীর চুম্বনে মগ্ন রইলাম। বাইরের কোনো শব্দ ছিল না, ছিল শুধু আমাদের হৃদস্পন্দন আর আমাদের নিঃশ্বাসের শব্দ। যখন আমরা একে অপর থেকে দূরে সরলাম তখন দুজনেরই শ্বাস-প্রশ্বাস দ্রুত চলছিল। তার চোখ দুটো তখন অর্ধনিমিলিত, মুখে এক অদ্ভুত ঘোর। আমার অবস্থাও একই রকম ছিল। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, কোনো কথা বলতে পারছিলাম না। এই নীরবতা ছিল হাজারো কথার চেয়েও বেশি গভীর, বেশি অর্থবহ। তিনি আমার হাতটা ধরলেন, তারপর আস্তে করে আমাকে রান্নাঘরের বাইরে নিয়ে এলেন। আমরা ড্রয়িং রুমে এসে বসলাম। তিনি আমার পাশে বসে আমার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিলেন। তার হাতটা ছিল খুব নরম, উষ্ণ। তিনি বললেন, আকাশ, এই সম্পর্কটা হয়তো আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তার কথায় এক গভীর আকুতি ছিল। আমি তার হাতটা আরও শক্ত করে ধরলাম। আমিও আপনাকে ছাড়া থাকতে পারছি না ভাবি, আমি আপনার পাশে থাকতে চাই। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসি ছিল এক গভীর ভালোবাসা আর এক চাপা কষ্টের মিশেল। আমরা দুজনেই জানতাম আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে পাপ, কিন্তু আমাদের মন যেন সমাজের সব নিয়ম কানুন ভেঙে দিতে চাইছিল। আমাদের এই গোপন সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতীকী সুযোগ কাজে লাগাতাম। সাগর যখন স্কুলে যেত অথবা তার বাবা যখন ঢাকার বাইরে যেতেন তখন আমরা একে অপরের কাছাকাছি আসতাম। আমাদের দেখা করার সময়গুলো ছিল এক গোপন উৎসবের মতো, যেখানে শুধু আমরা দুজন ছিলাম আর আমাদের নিষিদ্ধ ভালোবাসা। একদিন সাগর তার বন্ধুদের সাথে ঢাকার বাইরে একটি পিকনিকে গেল। তার ফিরতে 2 দিন দেরি হবে। তার স্বামীও তখন ঢাকার বাইরে ছিলেন। এই সুযোগটা ছিল আমাদের জন্য এক বিশাল সুযোগ। আমরা জানতাম এই 2 দিন আমাদের কাছে এক স্বপ্নময় সময় হবে। সাগর চলে যাওয়ার পর আমি ভাবির বাড়িতে গেলাম। তিনি তখন একা বসে বই পড়ছিলেন। তিনি আমাকে দেখে হাসলেন। সেই হাসিতে এক ধরনের চাপা উত্তেজনা ছিল, যা আমি ছাড়া আর কেউ হয়তো খেয়াল করবে না।
আমি তার পাশে গিয়ে বসলাম। তিনি আমার হাতটা ধরলেন আলতো করে। তার হাতের উষ্ণতা আমার মনকে শান্ত করে দিল, কিন্তু শরীরকে আরও বেশি উত্তেজিত করে তুলল। তিনি বললেন, আকাশ, আজ রাতটা শুধু আমাদের। তার কথায় আমার বুকটা ধূপকপ করে উঠল। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। হ্যাঁ ভাবি, আজ রাতটা শুধু আমাদের। আমরা অনেকক্ষণ গল্প করলাম। তিনি তার জীবনের ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আকাঙ্ক্ষাগুলো আমার সাথে শেয়ার করলেন। তার স্বামী কিভাবে তার সাথে খুব বেশি সময় কাটাতে পারেন না, কিভাবে তিনি একাকী অনুভব করেন, এই সব কথাগুলো আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। রাত বাড়ছিল। আমরা দুজনেই জানি কি হতে চলেছে। আমাদের মনের গভীরে এক চাপা উত্তেজনা কাজ করছিল। যখন রাত গভীর হল, তখন তিনি উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে হাসলেন। আকাশ, এসো। আমি তার পিছু পিছু গেলাম। তিনি তার শোবার ঘরে গেলেন। ঘরটা ছিল হালকা অন্ধকারে ঢাকা। তিনি মোমবাতি জ্বালিয়ে দিলেন। মোমবাতির টিমটিমে আলোয় তার মুখটা খুব মায়াবী লাগছিল। তিনি আমার দিকে ঘুরলেন। তার চোখে তখন এক গভীর আবেগ আর এক তীব্র আকাঙ্ক্ষা। তিনি তার শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামিয়ে দিলেন। তার মসৃণ কাঁধ দেখে আমার মনে হল যেন আমার ভেতরের এক চাপা আগুন আরও বেশি করে জ্বলে উঠল। আমি তার কাছে গেলাম। আমার হাতটা তার কোমরের চারপাশে রাখলাম। তাকে কাছে টেনে নিলাম। তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি গন্ধ আমার নাকে এসে লাগল, যা আমাকে আরও বেশি উন্মত্ত করে তুলল। আমি তার কপালে চুমু খেলাম, তারপর তার নরম গালে, তার গলার পাশে। তিনি চোখ বন্ধ করে নিলেন। তার ভেতরের চাপা আকাঙ্ক্ষা তখন তার চোখে স্পষ্ট। আমার ঠোঁট তার ঠোঁটকে ছুঁয়ে দিল। সেই চুম্বন ছিল দীর্ঘ, গভীর আর তীব্র। আমরা একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করছিলাম। তার নরম শরীর আমার শরীরের সাথে মিশে যেতেই আমার শিরায় শিরায় এক তীব্র স্রোত বইতে শুরু করল। আমি তার শাড়ির আঁচলটা সরিয়ে দিলাম। তার মসৃণ পিঠের অনেকটা আমার নজরে এলো। আমার হাত দুটো আপনা আপনিই যেন সেদিকে এগিয়ে গেল। এক তীব্র আবেগ আমাকে গ্রাস করল। তার বুকে মাথা রেখে আমি যখন সব ভুলে যেতে চাইলাম, তার হাতের আলতো স্পর্শ আমার চুলে, আমার কানের লতিতে তখন এক স্বর্গীয় আবেশে আমার চোখ বুজে এলো। এ এক গোপন জগৎ, যেখানে শুধু আমরা দুজন আর আমাদের পাপী মন। সেই রাতে আমরা একে অপরের সাথে আরও অনেক বেশি ঘনিষ্ঠ হলাম। আমাদের শরীর, আমাদের মন যেন সমাজের সব বাঁধন ভেঙে দিতে চেয়েছিল। সেই রাতে আমরা দুজনেই আমাদের ভেতরের চাপা আকাঙ্ক্ষাকে মুক্তি দিলাম। সেই রাতটা ছিল আমাদের জন্য এক স্বপ্নময় রাত, এক নিষিদ্ধ ভালোবাসার রাত। যখন সকাল হলো, আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। সেই হাসি ছিল এক গভীর তৃপ্তি আর এক চাপা অপরাধবোধের মিশেল। আমরা জানতাম এই সম্পর্কটা হয়তো আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা একে অপরকে ছাড়া থাকতে পারছিলাম না। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। আমরা একে অপরের কাছে আরও বেশি করে আসতাম। যখনই সুযোগ পেতাম, আমরা দুজনেই একে অপরের কাছে ছুটে যেতাম। আমাদের এই গোপন ভালোবাসা ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন আসক্তি। কিন্তু এই গোপন সম্পর্কের ঝুঁকিও ছিল অনেক। যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয় আমাদের তাড়িয়ে বেড়াত। আমরা সবসময় সাবধানে থাকতাম, যাতে কেউ আমাদের এই গোপন ভালোবাসার কথা জানতে না পারে, বিশেষ করে সাগরের কাছে, তার বাবা মায়ের কাছে। আমাদের এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না। এটি ছিল সমাজের চোখে এক নিষিদ্ধ সম্পর্ক, এক পাপ। কিন্তু আমাদের কাছে এটি ছিল এক তীব্র আবেগ, এক গভীর ভালোবাসা। আমরা জানতাম এই সম্পর্কটা হয়তো আমাদের জন্য ধ্বংস ডেকে আনবে, কিন্তু আমরা সেই ধ্বংসের দিকেই এগিয়ে যেতে প্রস্তুত ছিলাম। এই গল্পটি একটি নিষিদ্ধ সম্পর্কের গল্প, যেখানে আবেগ আর দায়বদ্ধতা মুখোমুখি, যেখানে পুরুষ আর নারীর বৈধ অথবা অবৈধ, ইমোশনাল অথবা জোরপূর্বক এক সম্পর্ক গড়ে উঠেছে, যে সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা নেই। এই গল্পটি হয়তো অনেকের কাছেই অগ্রহণীয়, কিন্তু এটি আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। আপনারা যদি এই গল্পটি শুনে আনন্দ পান এবং এমন আরও অনেক আবেগঘন গল্প শুনতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।